ওয়েলকাম। আমি প্রাণ স্যার। এসএলএসটি যে আমাদের পার্সোনালিটি টেস্ট, যাকে সবাই ইন্টারভিউ বলছি আমরা, এবং ডেমনস্ট্রেশন 10-10-20 নম্বর আছে। এই পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউয়ের ক্ষেত্রে, প্রাইমারির ক্ষেত্রে অবশ্যই কতগুলো কমন প্রশ্ন আছে যার সামনাসামনি কিন্তু আমাদের হতে হয়। আমরা যারা উত্তীর্ণ হয়ে এসেছি আজকে, এবং আপনারা যারা খুব অল্প দিনের মধ্যে উত্তীর্ণ হয়ে শিক্ষক শিক্ষিকা হিসেবে যোগদান করবেন একটি স্কুলে, এই ধাপটা আমাদের উত্তরাতে হবে। এখানে কতগুলো কমন প্রশ্ন, সবগুলো প্রশ্নই যে আপনাকেই করা হবে তা নয়, কিন্তু কোনটা করবো সেটা তো জানি না। অনেকেই বলেছেন যে সাইকোলজি বেস বিভিন্ন প্রশ্নগুলো স্যার একটু আলোচনা করুন। কয়েকটি 4-5টা কমন প্রশ্ন আজকে আলোচনা করবো, যেগুলো যেমন ধরুন একটি প্রশ্ন খুব আসে, আচ্ছা আপনি শাস্তি দানটাকে সমর্থন করেন? একটা ছাত্রকে অনেক ক্ষেত্রেই দেখা যায় বিভিন্ন জায়গায় যে শাস্তি দান করা হয়, এবং একটি আইন করে এখন শাস্তি দান প্রথাটাকে বন্ধ করা হয়েছে। আপনি এর মধ্যে কোনটাকে সমর্থন করেন? একটি ছাত্র দুষ্টুমি করলে তো শাস্তি দিতেই হবে। শিক্ষক হিসেবে আপনি কোনটাকে সমর্থন করেন? আপনার উত্তর কি হবে? খুব সহজেই আপনি এটাই বলবেন যে না ঠিক আছে, বুঝিয়ে সুঝিয়ে হবে। এটাই বেশিরভাগ বলবেন। কেউই নিশ্চয় বলবেন না আমি জানি যে হ্যাঁ পে দিয়ে সোজা করে দেবো। এটা কেউই বলবেন, এটা করা উচিতও নয়। কিন্তু সেই উত্তরটাই যদি একটু অন্যভাবে দেওয়া যেতে পারে। প্রথমে আমি এর আগেও বিভিন্ন ক্লাসে বলেছি যে আমাদের কোনো ক্লাসে আমরা কখনোই সরকারি যে সমস্ত পলিসি আছে, নীতি আছে, তার বিরুদ্ধে যাব না। এটা কিন্তু আমাদের একটা স্ট্যান্ড পয়েন্ট থাকবে। আমার সরকারের নীতির সমালোচনা আমার থাকতে পারে, আমার দৃষ্টিভঙ্গি পৃথক থাকতেই পারে, কিন্তু সাধারণত শিক্ষা ক্ষেত্রে যে প্রচলিত নীতিগুলো আছে আমাদের রাজ্যের ক্ষেত্রে, তার বিরুদ্ধে আমরা কিন্তু কোনো মন্তব্য করব না। হ্যাঁ, এটা আমি বারবার আপনাদেরকে বলছি। তাহলে শাস্তি দান, এটা সর্বভারতীয় ক্ষেত্রে প্রযোজ্য, আমার রাজ্যেও প্রযোজ্য। শাস্তি দানের আমি কঠোর বিরোধিতা করব, যে না স্যার বা ম্যাডাম, আমি কখনোই একজন শিক্ষক হিসেবে একজন শিক্ষার্থীকে শাস্তি, দৈহিক বা মানসিক, এটা মেনশন করছি, কিন্তু দৈহিক বা মানসিক কোনো প্রকার শাস্তি দানের পক্ষে নই। আমি নিজে বিরত থাকব। তাহলে কি করব? যে একজন চঞ্চল শিক্ষার্থী বা একজন সাধারণ শিক্ষার্থী তার বাল্যকালীন বা কৈশোরকালীন কারণে বিভিন্ন রকম আচরণ করতে পারে, যেটা হয়তো শ্রেণীকক্ষে বা বিদ্যালয়ের জন্য উপযুক্ত নয়, কিন্তু শাস্তি তার একমাত্র সমাধানের পথ হতে পারে না। তাকে বোঝানো যেতে পারে তার যে সমস্যাটা হচ্ছে, সেই সমস্যার কারণটা আমাকে অনুসন্ধান করার প্রয়োজন হতে পারে, তাকে বোঝানো, প্রয়োজনে তার অভিভাবকের সাথে কথা, প্রয়োজনে আমি কি করতে পারবো, আমার অন্যান্য যারা শিক্ষক, সহশিক্ষক শিক্ষিকারা আছে, সহকর্মী, তাদের সহযোগিতা নেব। যে কোনোভাবে তাকে সেই আচরণ থেকে বিরত করব, বা তার মধ্যে সু আচরণ বা সু অভ্যাসগুলো গড়ে তোলার চেষ্টা করব। সেটা কখনোই তাকে কোনো রকম পানিশমেন্ট বা শাস্তি দেওয়া, সেটা কান্ধর ডুবস হোক, বেত্রাঘাত হোক, এ ধরনের কোনো শাস্তি, বা তাকে তুচ্ছ করা, মানে এমনভাবে কটু কথা বলা যাতে সে মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হয়, সেটা আমি কখনো করবো না, সমর্থন করবো না। এটা মাথায় রাখতে হবে কিন্তু। তাহলে এখানে যে ব্যাপারটা আসবে, যে কোনো ছাত্র অত্যন্ত বিরক্ত করছে আপনার ক্লাসে, পড়াতেই দিচ্ছে না, বা তার সহপাঠীদের বা সহপাঠিনীদের বিরক্ত করছে, তারা অভিযোগ করছে বারবার স্যার ওর জন্য ও ডিস্টার্ব করছে, তখন আপনি কি করবেন? দেখুন, যখনই আপনি শাস্তিদানটার পক্ষে এই প্রশ্নটা আসাটাই স্বাভাবিক, যে তাহলে আপনি ক্লাসে বারবার পড়াচ্ছেন, এমন সময় একটি ছাত্র বারবার কথা বলছে, চিৎকার করছে, অথবা অন্য সহপাঠীরা, তার আপনার ক্লাসের অন্য ছাত্রছাত্রীরা, শিক্ষার্থীরা আপনাকে অভিযোগ করছে স্যার এই ছেলেটি আমাকে খুব ডিস্টার্ব করছে, স্যার ওর জন্য আমি লিখতে পারছি না, তখন আপনি কি করবেন? এই প্রশ্নটা আসাটাই স্বাভাবিক। তাহলে এবার আপনি কি করবেন? দেখুন, প্র্যাকটিক্যালি যেটা হয়, একদম বাস্তব প্র্যাকটিক্যালি যেটা হয়, এক্ষেত্রে কিন্তু প্রতিটা শিক্ষকই শাস্তি প্রদান করে। শাস্তি মানেই শুধু বেত নিয়ে ডাস্টার দিয়ে মারা নয়, তাকে বকুনি, সেটাও শাস্তি। কিন্তু কেন করছিস সেরকম, কেন করছিস এরকম, এবার কিন্তু বের করে দেবো ক্লাস থেকে। বা কেউ কেউ প্র্যাকটিক্যালি করেও থাকে, কিন্তু আমি সেখানে এটা করব না। আমি সেটা বলবো না কখনোই যে আমি তাকে বকুনি। কি করবো তাহলে? আমি তাকে, তার কাছে যে শুনবো, তার অসুবিধার কারণটা আমি স্যার শুনবার চেষ্টা করব, কেন সে এরকম করছে, তাকে বোঝাবো যে এইটা করা উচিত নয়, অন্যদের সমস্যা হচ্ছে। এবার আপনাকে কাউন্টার প্রশ্ন, আমি বলতে বলতে আপনার কাউন্টার প্রশ্ন আসাটাই স্বাভাবিক। সে বুঝলো না, কি করবেন? রাগ হয়ে যেতে পারে আপনার, না আপনি রাখবেন না, কিন্তু সে বুঝলো না। প্রয়োজনে তাকে আমি
সেই বিষয়টা সম্বন্ধে অবগত করার চেষ্টা করব। তারপর কি হতে পারে, তাকে আমি সামনের দিকে এনে বসাতে পারি। একটি ছেলে পেছনের দিকে বসে, মাঝখানে বসে যতটা বিরক্ত করতে পারে, সে যদি আমার সামনে থাকে সে কি ততটা বিরক্ত করতে পারবে? প্র্যাকটিক্যালি এটা কিন্তু অ্যাপ্লাই করা হয়। আমি অন্তত আমার ক্লাসে 5-6 ক্লাসে বহু ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করে থাকি এবং এইটা কিন্তু কাজ দেয়, ইফেক্টিভ। লাস্ট বেঞ্চে বা মাঝামাঝি বেঞ্চে বসে একটি ছেলে খুব বিরক্ত করছে, তাকে আপনি জাস্ট ধরে এনে ওই ক্লাসটা অন্তত ফার্স্ট বেঞ্চে বসিয়ে দিন। প্রথম কথা, ফার্স্ট বেঞ্চে যখন বসে আছে ওখানে অ্যাডজাস্ট করতে করতে 10-15 মিনিট লেগে যাবে অন্যদের সাথে। ও দুষ্টুমিটা শর্ট করে করবে না, আপনার একদম চোখের সামনে থাকছে, হাতের সামনে থাকছে। আমি তাকে প্রয়োজনে প্রথম বেঞ্চে বসাবো, তার নিশ্চয়ই কোনো সমস্যা হচ্ছে, হয়তো সে নিজে বোর্ডওয়ার্কটা দেখতে পাচ্ছে না, আমার কথা শুনতে পাচ্ছে না, সেটা যাতে না হয় সেটা চেষ্টা করব, তাকে বোঝাবো। এই ধরনের কিছু বলুন। আমি তো সেই সময় ক্লাসটা বাদ দিয়ে তার অভিভাবকের কাছে নিয়ে যেতে পারি না, তাকে বোঝাতে পারি। এবার বিকল্প কি হতে পারে, আমি আমার শিক্ষণ পদ্ধতির মধ্যে পরিবর্তন, শিক্ষণ পদ্ধতি, শিক্ষণ নয়, টিচিং লার্নিং নয়, তাই তো, শিক্ষণ পদ্ধতির মধ্যে পরিবর্তন আনবার চেষ্টা করব, যাতে সকলের কাছে কি হয়, উপযোগী হয়ে ওঠে। কারণ আমার টার্গেট, আমি বারবার একটা কথা বলেছি ডেমনস্ট্রেশন ক্লাসের সময়, যে আমার টার্গেট শুধু ফার্স্ট বেঞ্চ নয়, লাস্ট বেঞ্চের শেষ শিক্ষার্থীরা পর্যন্ত পৌঁছতে হবে আমাকে। প্রত্যেকের সাথে আই কন্ট্যাক্টটা থাকতে হবে, এইটা কিন্তু মাথায় রাখতে হবে। আরো কিছু প্রশ্নের উত্তর আমি বলবো, তার আগে আমি ক্লারিফিকেশন দিচ্ছি। আমি যে কথাগুলো বলছি সবগুলোই সর্বৈব সত্যি তা নয়, বহু সমালোচনা আছে, আপনারা এর চেয়ে ভালো ভালো উত্তর জানেন। আমি জাস্ট একটা মনে হলো আমার এইভাবে উত্তরগুলো দেওয়া যায়, আপনি কিন্তু নিজের মতন করে উত্তরগুলো দিতেই পারেন। টিউটোরিয়াল উত্তর দেবেন না, আমি একটা কথা বারবার বলছি, টিউটোরিয়াল উত্তর নয় মুখস্থ করে ঝেড়ে দেবো, সেটা কিন্তু কখনোই করবো না। আর একটা প্রশ্ন খুব আছে, আপনি কি মিড ডে মিল সমর্থন করেন, না মিড ডে মিল বন্ধ হওয়া উচিত? স্কুলের প্রতিটা স্কুলে আমরা জানি মিড ডে মিল চালু আছে এখন, মধ্যাহ্নকালীন আহার। আমরা যারা শিক্ষা বিজ্ঞানের ছাত্র তারা তো পড়েছি জাতীয় শিক্ষানীতি 1986 অপারেশন ব্ল্যাকবোর্ডের ওখান থেকে শুরু করে মিড ডে মিলের ধারণাটা আসছেই আসছে। তো আমাদের রাজ্যে যে মিড ডে মিলটা চলছে আমাদের সারা দেশে, সেটাকে সমর্থন করেন না? এটা অনেক ক্ষেত্রে অভিযোগ উঠছে, আপনি হয়তো বললেন যে হ্যাঁ নিশ্চয়ই স্যার সমর্থন করি। এবার কাউন্টার প্রশ্ন, অনেক ক্ষেত্রে তো অভিযোগ ওঠে এতে স্কুলগুলোতে পড়াশোনার চেয়ে খাওয়া দাওয়াটাকেই যেন বেশি গুরুত্ব দেওয়া হয়। আপনি কি মনে করেন? আপনি কিন্তু আবারও বলছি, সরকারি নীতির সমালোচনা আমি করবো না, এটাই বলার চেষ্টা করব। এইভাবে করে আমি হলে এভাবে বলতাম, আপনি এর চেয়ে নিশ্চয়ই ভালো বলতে পারবেন যে মিড ডে মিল আমাদের মতন দেশে, যেখানে এখনো বহু মানুষ দারিদ্র সীমার বা মধ্যবিত্ত শ্রেণীর নিচে রয়েছে আর্থসামাজিক দিক থেকে, এই শিশুরা অনেক ক্ষেত্রেই দেখা যেত আগে বিদ্যালয় ছুটের সংখ্যা বাড়তো, কারণ তাদের অনেক সময় তারা বিভিন্ন কাজের সাথে যুক্ত থাকতো বিভিন্ন রকম ভাবে। মিড ডে মিল হওয়ার ফলে কি দেখা গেছে, বিদ্যালয় ছুট সারা দেশে কিন্তু কমেছে, আমার রাজ্যেও কমেছে। কারণ শিক্ষার্থীরা এবং তাদের অভিভাবকরা এটা জানে স্কুলে গেলে অন্তত একবেলা খাবারটা পাওয়া যাবে। শুধু এটাই নয় স্যার, এই যে সকাল 10:30 থেকে প্রায় 4টে পর্যন্ত বা অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা 4:30 পর্যন্ত স্কুলে থাকছে, এত দীর্ঘ সময় এই বয়সী ছেলে মেয়েদের পক্ষে দীর্ঘ সময় না খেয়ে থাকা সম্ভব নয়। গ্রামে দরিদ্র পরিবারের ছেলেমেয়েরা আমাদের সরকারি স্কুলগুলোতে বেশি আছে, এখানে অনেকেই দেখা যায় যথোপযুক্ত টিফিন নিয়ে আসে না, বা তারা টিফিন খেলেও খুব হালকা টিফিন। এই বয়সী শিক্ষার্থীদের পক্ষে, তাদের পক্ষে কিন্তু একটা খাবারের ঘাটতি তৈরি হয়। দিনের এত দীর্ঘ সময় যদি না খেয়ে থাকে, তাদের যদি একটা মধ্যাহ্নকালীন আহার দেওয়া যায়, তাদের যেমন সঠিক পুষ্টি হয়, দৈহিক ক্ষেত্রে যেমন তাদের সঠিক বিকাশের পক্ষে থাকে, তেমনই তাদের আর যাই হোক ক্ষুধা পেটে কোনো জ্ঞান অর্জন হতে পারে না, কোনো কাজই হতে পারে না। তাদের ওই যদি একটা খাবারের ব্যবস্থা করা যায়, তাদের কিন্তু দেখা যায় শিক্ষার প্রতি আগ্রহ বাড়ে, বিদ্যালয়ের উপস্থিতির সংখ্যা বাড়ে। সব দিক থেকে এটা কিন্তু আমার মনে হয় কার্যকরী হয়। সব দিক থেকে এটা বিদ্যালয় শিক্ষার মান উন্নয়নে, উপস্থিতি বাড়ানোর ক্ষেত্রে সব দিক থেকেই কার্যকরী। তাই আমি কি মনে করি যে অবশ্যই মিড ডে মিলটা চালু হওয়া উচিত। এত বড় এতক্ষণ ধরে উত্তর আপনি নিশ্চয়ই দেবেন না, এর সামারাইজ করে আপনার মতন উত্তর দেবেন। আমি বারবার বলছি, প্রাণ স্যার কি বলছে, অনেক ভালো ভালো স্যার ম্যাডামরা আপনাদের টিপস দিচ্ছে, কিন্তু কারোর উত্তর মুখস্থ টিউটোরিয়াল করবেন না, আপনি নিজের মতন এবার একটা তৈরি করে নিন এর ভেতর থেকে। অর্থাৎ মিড ডে মিলটাকে কিন্তু আমরা কি করছি, সমর্থন করছি। ঠিক আছে, এবার আরেকটা প্রশ্ন আসতে পারে, এত কিছুর পরেও দেখা গেল আপনার ক্লাসে একটি ছাত্র দীর্ঘদিন অনুপস্থিত, মাঝে মাঝে আসে, আপনি তাকে যতই বলছেন স্কুলে আসছে, আপনি কি করবেন?
বলুন, এই প্রশ্নটা কিন্তু কমন প্রশ্ন। একটি ছাত্র বা ছাত্রী, একটা শিক্ষার্থী দীর্ঘদিন বিদ্যালয়ে অনুপস্থিত থাকলে প্রথমত কি করতে হবে? আমার স্কুলে যেটা সিস্টেম আছে এই মুহূর্তে, আমরা কিন্তু দীর্ঘদিন অনুপস্থিত থাকলে প্রত্যেকের তো ফোন নম্বর নেওয়া আছে, ফোন করে তার সাথে কিন্তু কথা বলা হয়, তার অভিভাবকদের সাথে। ফোনে না পেলে অনেক ক্ষেত্রে চলে যাওয়া হয়, এটা কিন্তু বাস্তব গল্প বলছে আমার স্কুলের, এটা কিন্তু কোনো কাল্পনিক বিষয় নেই, এটা করা হয় এবং আমাদের স্কুল প্রশাসন, হেডমাস্টার মশাই যথেষ্ট এই বিষয়ে উদ্যোগী, আমরা এটা করে থাকি। তাহলে একটি ছাত্র যদি অনুপস্থিত থাকে কি করতে হবে? সে যদি যেদিন বিদ্যালয়ে তাকে আমি পাবো সেদিন তার কাছ থেকে আমি কারণ অনুসন্ধান করবার চেষ্টা করব, সে কেন বিদ্যালয়ে আসছে না। যদি তা না হয় প্রয়োজনে তার পরিবারের সাথে আমি যোগাযোগ করব, অভিভাবক অভিভাবিকার সাথে যোগাযোগ করব, তার অনুপস্থিতির কারণটা জানবার চেষ্টা করব। যদি বিদ্যালয় জনিত কোনো কারণ হয়, বিদ্যালয় জনিত যে অন্য ছাত্ররা তাকে ডিস্টার্ব করে, ভালো লাগছে না, এগুলো হচ্ছে বিদ্যালয় জনিত কারণ, তাই তো? যদি বিদ্যালয় জনিত কারণ হয় তাহলে আমি শিক্ষক হিসেবে সেই কারণগুলো, মানে বিদ্যালয় জনিত সমস্যাগুলো সমাধান করবার চেষ্টা করব। আমি একা না পারলে আমি প্রধান শিক্ষক বা অন্যান্য সহশিক্ষক শিক্ষিকাদের সহযোগিতা নিয়ে কারণ আমি একা তো ক্লাসটায় পড়াবো না, অন্য স্যার ম্যাডামরাও পড়াবেন, তাই সকলের সাথে সহযোগিতা নিয়ে আমি সেই কারণগুলো সমস্যাগুলো সমাধানের চেষ্টা করব। বা পারিবারিক বা অন্য কোনো কারণ হলে তার অভিভাবকের সাথে কথা বলে তাকে বিদ্যালয়মুখী করবার চেষ্টা করব। যদি তার ব্যক্তিগত সমস্যা হয়, মানসিকতার দিক থেকে সমস্যা হয়, তাকে উপযুক্ত পরামর্শ দান করব। প্রয়োজনে কাউন্সিলরের সাথে যোগাযোগ করে তাকে একটু সঠিক যদি কাউন্সিলিং করিয়ে তাকে সঠিক পথে নিয়ে আসা যায়, যে কোনো মূল্যে তাকে আমি বিদ্যালয়মুখী করব। বিদ্যালয়ের পাঠদানকে আরো আকর্ষণীয় করবার চেষ্টা করব। শুধু একজন ছাত্রছাত্রী নয়, যে কোনো শিক্ষার্থী যদি নিয়মিত অনুপস্থিতি থাকে তাকে বিভিন্নভাবে আমরা বিদ্যালয়মুখী করার চেষ্টা করব এবং আমি সর্বতভাবে সচেষ্ট হব। এই কারণগুলো, এর বাইরেও কিছু আপনার মনে হতে পারে, সেগুলো অ্যাড করতে পারেন, এগুলোর থেকে কিছু আপনি ডিলিট করতে পারেন। এভাবে করে বিষয়গুলোকে উপস্থাপন করুন। আরেকটা যেটা কমন প্রশ্ন হয় আপনার সম্বন্ধে বলা টলার পরে, আচ্ছা শিক্ষক শিক্ষিকা হিসেবে আপনাকেই কেন নেওয়া হবে? এটা হতে পারে তো, আপনাকেই কেন নেওয়া হবে, এই প্রশ্নটা খুব কমন। কি বলবেন? স্বাভাবিকভাবে যেটা, যে স্যার বা ম্যাডাম, আমি ছোটবেলা থেকে শিক্ষকতাটাকে মানে একটা মহান পেশা হিসেবে দেখেছি, শিক্ষকতা ভালো লাগে। এবার আমরা যারা শিক্ষা বিজ্ঞানের শিক্ষার্থী তাদের ক্ষেত্রে কিন্তু একটা প্লাস পয়েন্ট, আমি যখন শিক্ষা বিজ্ঞান নিয়ে পড়াশোনা শুরু করলাম, আমি শিক্ষার্থীদের সম্বন্ধে আরো বেশি জানতে পারলাম, শিক্ষণের কৌশল থেকে শুরু করে, তখন থেকে আরো বেশি আমার মনে হয়েছে আমি শিক্ষার্থীদের কাছে পৌঁছতে পারবো। শিক্ষকতা শুধুমাত্র কি একটি পেশা নয়, এটা একটি ব্রত। আমি যদি শিক্ষক হিসেবে নির্বাচিত হই তাহলে শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী পাঠদান যেমন করতে পারবো, তাদের সাথে আমি সব সময় বন্ধুর মতন মিশে তাদের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করব, পঠন পাঠনকে আরো বেশি আকর্ষণীয় করে তুলব, খেলার ছলে শিক্ষাদান করার চেষ্টা করব এবং শুধু শিক্ষার্থীদের সাথে নয়, আমি আমার সহকর্মী, বিদ্যালয় প্রশাসন সবার সাথে একটা আন্তরিক সম্পর্কের মধ্যে দিয়ে আনন্দের সাথে পাঠদান করতে পারবো। শিক্ষার্থীদের যে সমস্ত সমস্যাগুলো আছে তা যেমন সমাধানে আমি সচেষ্ট হব এবং শুধুমাত্র শ্রেণীকক্ষে নয়, শ্রেণীকক্ষের বাইরেও খেলাধুলা থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে আমি মনে করি আমি সাফল্যের সাথে করতে পারবো। কারণ এই বিষয়ে আমি দীর্ঘদিন নিজেকে মানসিকভাবে প্রস্তুত করেছি। যারা অন্য সাবজেক্টের, আমি ডিএড বা বিএড বা এমএড যে বিষয়গুলো, তাত্ত্বিক বিষয়গুলো এতদিন শিখেছি তার আমি বাস্তব প্রয়োগ করতে পারবো এবং সেটা আমি সাফল্যের সাথে করতে পারবো বলেই আমি মনে করি। এইভাবে করে কিন্তু উত্তরটা দেওয়া যেতে পারে, এর চেয়ে বেটারও হতে পারে। বারবার বলেছি, একই কথা বারবার বলছি না। এই ধরনের কমন প্রশ্নগুলো কিন্তু আসবে। দেখুন, উত্তরটা আপনার কতটা ভালো হচ্ছে তার চেয়ে বেশি আপনি কতটা ভালোভাবে বলছেন, আপনার বলাটার উপর ডিপেন্ড করছে, ডেলিভারটা কেমন করছেন, অর্থাৎ আপনার বাচন ভঙ্গি। এবার একটা প্রশ্ন, স্যার উত্তর দেওয়ার সময় হাত নাড়াবো, নিশ্চয়ই হাত নাড়াতে পারবেন, কিন্তু বেশি নয়। কথার থেকে হাত যদি বেশি নড়ে সেটা কিন্তু হবে না। আপনার বাচন ভঙ্গি কতটা দ্রুততার সাথে সঠিক জায়গায় হিট করতে পারছেন সেটার উপর ডিপেন্ড করছে। কিন্তু আমি তোতলাবো, আমি ও করবো, দেখুন এগুলো হয়েই থাকে, না হওয়াটা কিন্তু মানে হওয়াটা এমন কিছু অপরাধের নয়, কিন্তু বেশি নয়। যতটা স্পষ্টভাবে বলতে পারছি, দ্রুততার সাথে বলতে পারছি। আরেকটা কথা, আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম, স্মার্টনেসটা খুব জরুরি, সেটা ভেতর থেকে আসবে। স্মার্টনেস নামে পোশাক আশাকের কথা বলছি না, কতটা স্মার্টলি উত্তরটা দিতে পারছি
তার উপরে কিন্তু আমার সাকসেসটা নির্ভর করবে। ইন্টারভিউয়ের এই ধরনের কমন বিএড থেকে সাইকোলজি, যেহেতু আমি এডুকেশনের ছাত্র, সাইকোলজি বেশ বহু উত্তর আছে, প্রশ্ন আছে, যেগুলো আমাদের একটা প্রশ্নের মুখোমুখি আমাদের হতেই হবে। আমি চেষ্টা করবো ধাপে ধাপে সেইগুলো আনবার। ডেমো ক্লাস যেমন চলছে তেমন তো চলবেই। আপনাদের যে সমস্ত প্রশ্ন আছে সেগুলো করবেন, আমি সেই প্রশ্নগুলো পরবর্তী ভিডিওতে উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার বহু ভুল ত্রুটি আছে, সেগুলো কমেন্ট করবেন। আমি নিজেকে শিখছি, আরও একটু শেখার চেষ্টা করব। ধন্যবাদ।